রপ্তানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ইউনিট প্রতি গড়ে 14.5 টাকা দাম ঘোষণা 1 জুন থেকে কার্যকর। অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার কথা বললেন সুরঞ্জিত, তত্ত্বাবধায়ক ছাড়া আলোচনা নয়, সাফ জবাব মওদুদের। মানবতা বিরোধী অপরাধের মামলায় নিজামী ও কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। সাগর রুনির লাশের ভিসেরা পরীক্ষা শেষ, ফরেনসিক বিভাগে পৌঁছেছে রাসায়নিক পরীক্ষার সিআইডি রিপোর্ট। এবং কর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হলেও প্রবৃদ্ধিতে পিছিয়ে এনবিআর, করমুক্ত আয়সীমা বাড়ানোর অভিমত। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে ভার্চুয়াল স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রউফ, এবং দিগন্ত নিউজ স্টুডিওতে আছি আমি রিয়াদ আহসান। শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম। জেলা শহরের উন্নয়ন ও আপনার স্বপ্ন পূরণে বিকন আছে সবার পাশে। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে। এবারে বিস্তারিত। ইউনিট প্রতি 14.5 টাকা দাম নির্ধারণ করে রপ্তানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে সরকার। বিকেলে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। 1 জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান কমিশন চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। হাবিবুর রহমান পলাশের রিপোর্ট। রপ্তানিমুখী শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা গেলে উৎপাদন বাড়ার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান। আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে শিল্প মালিকরা বাড়তি দাম দিতে আগ্রহী, এমনটি জানিয়ে এ শ্রেণীর গ্রাহকদের জন্য নতুন দাম নির্ধারণের প্রস্তাব করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই প্রেক্ষিতে গণশুনানির পর গড়ে 14.5 টাকা দাম নির্ধারণ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আদেশ দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভোল্টেজ লেভেল যদি 132 হয় তাহলে তার পেমেন্ট হচ্ছে 13 টাকা 88 পয়সা। ভোল্টেজ লেভেল যদি আমরা বলি 132 হয় তার ফাইনাল পেমেন্ট হবে 13 টাকা 88 পয়সা। ভোল্টেজ লেভেল যদি 33 কেভি হয় তার রেজাল্ট আসছে দামে 14 টাকা 45 পয়সা। সংবাদ সম্মেলনে জানানো হয় 500 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে 8টি জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকে। আর এই উৎপাদন থেকেই কিউ শ্রেণীর গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। এর কোনো বাধ্যবাধকতা নাই, এর মধ্যে কম্পালশন নাই, তিনি পছন্দ করে নেবেন না হলে নেবেন না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে, কোয়ালিটি বিদ্যুৎ পাচ্ছে এবং অব্যাহত বিদ্যুৎ পাচ্ছে এবং সে বিদ্যুৎ পাচ্ছে। এর মাধ্যমে তার বিকল্প যেতে হবে না, তাকে জেনারেটর যেতে হবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমার পাশাপাশি মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা বিইআরসি চেয়ারম্যানের। হাবিবুর রহমান পলাশ, দিগন্ত টেলিভিশন, ঢাকা। নির্দলীয় সরকারের বিধান সংবিধানে নেই, তাই নির্বাচিত সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। আর এ নিয়ে ঘরে বাইরে যে কোনো জায়গায় আলোচনায় প্রস্তুত সরকার। এদিকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচিত ছাড়া অন্য কেউ অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন না। সকালে 2টি আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। মাইনুল ইসলাম শোভনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদের ভূমিকা বিষয়ে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের রূপরেখা সংবিধানেই দেয়া আছে, তবে বিরোধী দল সংসদে এসে কোনো রূপরেখা দিতে তাদের সংখ্যালঘিষ্ঠতায় কোনো বাধা নেই বলেও জানান এই দপ্তরবিহীন মন্ত্রী। অনির্বাচিত প্রতিনিধির দ্বারা রাষ্ট্র 1 সেকেন্ডের জন্য পরিচালিত হবে না। নতুন করে রূপরেখা দেওয়ার কোনো সুযোগও নাই, প্রয়োজন। আমরা আমাদের কথা বলবো, ভিতরে বলবো, বাইরে বলবো, বারান্দায় বলবো, ঘরে বলবো, সব জায়গায় আলোচনা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এদিকে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অন্য এক আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, কোন অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করবে না বর্তমান সরকার। নির্বাচিত ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন না। কোন অনির্বাচিত ব্যক্তির কাছে আমরা ক্ষমতা দেব না। সম্প্রতি সাংবাদিক নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের বিএনপি জামাতের লোক উল্লেখ করে তাদের শাস্তি দাবি করেন মোহাম্মদ নাসিম। মাইনুল ইসলাম শোভন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে বিএনপির সংলাপে যাবে না বলে সাফ জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 31তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা আয়োজিত পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করে তিনি একথা জানান। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতারা নির্যাতন নিপীড়ন না চালিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সরকারকে পরামর্শ দেন। নুরে আলমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ইমরান আনসারী। বিএনপি
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেলে পুস্তক প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সংলাপে যোগ দেওয়ার বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন। স্পিকারের একচুয়ালি কোনো ভূমিকা নাই, এখানে প্রধানমন্ত্রীর ভূমিকাই মূল ভূমিকা। প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে বলতে হবে যে আগামী নির্বাচন নির্দলীয় সরকার অধীনে করার জন্য তারা সংবিধানকে সংশোধন করবেন, তাহলেই আলোচনার পথ উন্মুক্ত হবে, আমরা সে আলোচনায় অংশগ্রহণ করব। এদিকে 18 দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠন। এ সময় সরকারের বর্তমান কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন 18 দলীয় জোটের নেতারা। গণতন্ত্রের লেবাসে চলছে পুলিশি শাসন, এখানে ইংরেজিতে যাকে বলা হয় পুলিশ স্টেট। আজকে বাংলাদেশকে আওয়ামী লীগ পরিণত করেছে একটি পুলিশ স্টেটে। দেশের গণতান্ত্রিক ধারায় বাধা সৃষ্টির পরিণাম ভালো হবে না বলে সরকারকে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জনগণকে আবার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার কোন চেষ্টা নেবেন না। এটা শুধু জনগণ বা বিরোধী দলের জন্য না, আপনাদের জন্য ক্ষতির কারণ হবে এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এটা দেশের জন্য ক্ষতির কারণ হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। সাংবিধানিক সরকার টিকে না থাকে এবং গণতন্ত্র বিপন্ন হয়, তার দায় দায়িত্ব আওয়ামী লীগকে বহন করতে হবে। জাগপা ছাত্রলীগের মানববন্ধনে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, মানুষের এখন দাবি একটাই, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমাদের দাবি আজকে বাংলাদেশের মানুষের কাছে অবিলম্বে কেয়ারটেকার সরকার এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বিএনপির নেতারা যারা কারাগারে আছে অবিলম্বে সরকার তাদেরকে 10 তারিখ আগে ছেড়ে দেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের পক্ষে জনমত বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। হাসানুল হক, ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক ইস্যুদের সংলাপে বসার ব্যাপারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একমত হলেন বাংলাদেশ সফররত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি অ্যালিস্টার বার্ট। দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসায় 40 মিনিটের বৈঠকে এই বিষয়ে মত দেন তারা। এ সময় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা এবং বেগম খালেদা জিয়ার 2 উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। সুস্থ সবল জাতি গঠনে নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের প্রতি মনোযোগী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবসের অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ লক্ষ্য অর্জনের অংশ হিসেবে তার সরকার মাতৃত্বকালীন ছুটি 4 মাস থেকে বাড়িয়ে 6 মাস করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়াও তার সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে সাধারণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর 7টি ক্যাটাগরিতে মোট 42টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ সেবাদান পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। আমরা জনগণের 5টি মৌলিক যে বিষয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেটা আমাদের সংবিধানে নির্দেশ রয়েছে, সেটা নিশ্চিত করবার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। আমরা সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশটা উন্নত সমৃদ্ধ হোক। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। অবশ্যই আমরা রেখে যেতে চাই আমাদের যারা উত্তরসূরি হবে তারা সুস্বাস্থ্যের অধিকারী, উন্নত, শিক্ষিত একটি সুস্থ জনগোষ্ঠী। বর্তমান সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। চলমান রাজনৈতিক ইস্যুতে সরকারের অনড় অবস্থান আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেন আলোচকরা। একরামুল হক সায়েমের রিপোর্ট। কোন পথে চলমান রাজনৈতিক সংকটের উত্তরণ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আলোচনায় অংশ নিয়ে সাবেক ইসি এম সাখাওয়াত হোসেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে সিইসি যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেন। এই অবস্থায় কোন নির্বাচন কমিশনের পক্ষে গ্যারান্টি দেওয়ার কোনো অবকাশ নাই যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে। তার কারণ হচ্ছে 300 পার্লামেন্টেরিয়ান যারা বহাল থাকবেন নিজের অবস্থানে, সেই অবস্থান থেকে ওনাদের সামনে নির্বাচন করানো কোনো ডিসি, কোনো সুপারিনটেন্ডেন্ট পুলিশ, কোনো কারো পক্ষে সম্ভব নয়।
এটা আমার 5 বছরের এক্সপেরিয়েন্স। এদিকে সংসদকে নির্দলীয় সরকারের আলোচনার কেন্দ্রবিন্দু করার আহ্বান জানান মহাজোট নেতা রাশেদ খান মেনন। আর চলমান সংকট উত্তরণে তৃতীয় রাজনৈতিক শক্তির বিকল্প নেই বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। আমার কাছে যেটা অবাক লাগছে যে সব কথাই যদি বর্তমান ক্ষমতাসীন দলের কথা অনুযায়ী হয়, তাদের অধীনেই নির্বাচন হলো এবং তারা নির্বাচনে জিতলেন, তাহলে তো এই তাদের পথে চলেই তারা আমার মনে হয় যে নিজেকেই নিজের দলের জন্য সবচেয়ে বড় সংকট ডেকে আনবেন। পার্লামেন্টে সংলাপ, বিরোধী দলের প্রস্তাব পার্লামেন্টে দিতে বলছে, এটা বিভ্রান্তিকর। কেন বিভ্রান্তিকর? পার্লামেন্টে প্রস্তাব দেবো না, আমি কোথায় প্রস্তাব দেবো? জনগণ ক্ষমতা হারিয়েছে বলে অনুষ্ঠানে আক্ষেপ জানান প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন। দিন বদলের কর্মসূচি, মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে কথা বলে ভোট নেওয়া হয়েছে, যে কথার উপরে আমিও ভোট দিয়েছি, সেটা কেন হচ্ছে না? আমরা কোথায় ক্ষমতাহীন হয়ে গেছি? কার কাছে ক্ষমতাহীন হয়ে গেছি? গ্রহণযোগ্য নির্বাচনের উপায় বের করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গোলটেবিলের বক্তারা। দুটো দল ঠিক মতো গণতান্ত্রিক আচরণ করুক, দুই দলের নেত্রী ঠিক মতো গণতান্ত্রিক আচরণ এবং উচ্চারণ করুন। ইকরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে অপরাধ ট্রাইব্যুনাল 1। মোট 16টি অভিযোগ আনা হয়েছে এ জামাত নেতার বিরুদ্ধে। আগামী 1 জুলাই থেকে নিজামীর বিরুদ্ধে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এ সময় মাওলানা নিজামী নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ইতিহাসের জঘন্য মিথ্যাচার। এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল 2। 6টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে সাক্ষ্য শুরু হবে 20 জুন। কিন্তু নিজামী সাহেবের ব্যাপারে 16 নম্বর চার্জকে আলাদাভাবে দাখিল করে নাই। যদি দাখিল করতো, তা একটা পয়েন্ট ছিল যে আমরা বক্তব্য রাখতাম, করা বক্তব্য, সেটা সম্পূর্ণভাবে মাননীয় আদালত স্বপ্রণোদিত হয়ে সেই কাজটা করেছেন, যেটা আইন সিদ্ধ নয়। তবে প্রসিকিউশন বলছে জামাতের এ দু নেতার বিরুদ্ধে 71-এ মানবতা বিরোধী অপরাধের পর্যাপ্ত প্রমাণ রয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী সিভিল সুপিরিয়র কমান্ডার হিসেবে তার দায়িত্ব উনি রাখতে পারেন না, যেহেতু তারই অনুগত, তারই সহযোগী বাহিনী সদস্য দ্বারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। খন্দকার আবু তালেব, যিনি ইত্তেফাকে চাকরি করতেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে, তাকে আব্দুল কাদের মোল্লা নির্দেশে ধরে নিয়ে জল্লাদখানায় নিয়ে তাকে হত্যা করা হয় নির্মমভাবে। খুব শিগগির এ বিচার শেষ করার ব্যাপারেও আশাবাদ প্রসিকিউশনের। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য এম কে আনোয়ার এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি। সন্ধ্যা 6:30টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। এ সময় কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে কাশিমপুর কারাগার থেকে রাতে মুক্তি পেয়েছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ড অলি আহমদ ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ। হরতালে গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি 1 সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি অসুস্থ এই বিএনপি নেতাকে বারডেম হাসপাতালে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি AFR নাজমুল হাসানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। খোকার আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। পদ্মা সেতু নির্মাণে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। ঢাকা সফররত মালয়েশিয়া সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেয়। সেতু ভবনে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্য ব্যয় এবং বিভিন্ন শর্ত। বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী জানান, মালয়েশিয়া সরকারের এই প্রস্তাব পর্যালোচনা করা হবে। তাদের প্রস্তাব বাংলাদেশের জন্য সহায়ক হলে আগামী কয়েক মাসের মধ্যে দুদেশের সরকারি পর্যায়ে চুক্তি হতে পারে। আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে একটা সম্মানজনক চুক্তি স্বাক্ষরিত হবে, যাতে পদ্মা সেতুর
নির্মাণ কাজ শুরু হতে পারে। সাংবাদিক দম্পতি সাগররুনির লাশ কবর থেকে তোলার পর মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে ভিসেরা পরীক্ষায় কোনো বিষক্রিয়া বা চেতনানাশকের আলামত পাননি বিশেষজ্ঞরা। গত ২৬শে এপ্রিল আজিমপুর কবরস্থান থেকে র্যাবের তত্ত্বাবধানে সাগররুনির লাশ তোলার পর তাদের ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ইকবাল কবিরকে সাথে নিয়ে মাজহারুল হক হারুনের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান মাহমুদ। সাগররুনিকে নির্মমভাবে হত্যার পর তাদের ঘাতকদের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করতে না পারায় উচ্চ আদালতের নির্দেশে তদন্তভার দেওয়া হয় এলিট ফোর্স র্যাবকে। গত ২৬ এপ্রিল আজিমপুর কবরস্থান থেকে চাঞ্চল্যকরী হত্যা মামলার আলামত সংগ্রহের জন্য তোলা হয় তাদের লাশ। ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয় মহাখালীর রাসায়নিক গবেষণাগারে। ওখানে যদি দুটো তথ্য আসে সেটাও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। বাকি যদি কোনো কিছু তারা তাদের ক্যাপাসিটি না করায় সেক্ষেত্রে হয়তো আমরা বিদেশের সাহায্য নিতে পারি। ওনাদের রেফার করে দেন, ওনাদের বলেন যেন আমরা করতে পারছি না, এটা আমরা পারবো না, সেই সুযোগ বা সেই ফ্যাসিলিটিস বা সেই প্রশিক্ষণ আমাদের নাই। ইন দ্যাট কেস আমরা আমাদের বন্ধুবতী যে কোনো দেশে আমরা সহায়তা নিতে পারি। মহাখালী রাসায়নিক গবেষণাগারে সাগররুনির পাকস্থলী, যকৃত ও অন্যান্য আলামত পরীক্ষা শেষে তাতে কোনো বিষ বা চেতনানাশকের আলামত পায়নি গবেষকরা। রাসায়নিক পরীক্ষার পর রিপোর্ট পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে। নতুন করে চেয়েছে যে তাদেরকে মৃত্যুর আগে তাদেরকে কোনো বিষক্রিয়া, তাদেরকে বিষ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে কিনা অথবা চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে কিনা, এটার জন্য আবার ভিসেরা কবর থেকে লাশ তুলে আবার নতুন করে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ভিসেরা আমরা সিআইডিতে একটা নমুনা পাঠাইছি আর একটা র্যাবের আমরা হস্তান্তর করেছি। সিআইডি রিপোর্টটা আমাদের কাছে এসে পৌঁছেছে। সাগররুনিকে হত্যার আগে বিষ বা চেতনানাশক ব্যবহার করা হয়নি বলে পোস্টমর্টেম পরীক্ষার সময়ও নিশ্চিত ছিলেন ডাক্তাররা। আমরা যখন তাকে পোস্টমর্টেম করি তখন চোখে আমরা তার এক্সটার্নালি এবং ইন্টারনালি কোনো বিষক্রিয়ার কোনো নমুনা আমরা তখন পাইনি। সেই জন্য আমরা ভিসেরা তখন বিচার করা আমাদের দরকার পড়ে নাই আর কি। সাগররুনি হত্যা রহস্য উদ্ঘাটনে রাসায়নিক পরীক্ষার এই ফল নিয়ে এখন তদন্ত শুরু করবে র্যাব। হাসান মাহমুদ, দিগন্ত টেলিভিশন, ঢাকা। চলতি অর্থ বছরে কর আদায়ে রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা অর্জন করলেও কিছুটা পিছিয়ে প্রবৃদ্ধি অর্জনে। তবে কর আদায়ে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার এনেছে তারা। এদিকে আসছে বাজেটে টিনধারীদের ন্যূনতম কর ধার্যের পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। রশিদ বাবুর রিপোর্ট। চলতি বাজেটে এনবিআর এর মাধ্যমে আয়কর ও সম্পূরক শুল্ক সহ অন্যান্য খাত মিলিয়ে প্রায় ৯২,০০০ কোটি টাকা কর নির্ধারণ করে সরকার। এর মধ্যে মূল্য সংযোজন কর ও আয়কর খাতে প্রবৃদ্ধি ভালো হলেও অন্য খাতে কিছুটা পিছিয়ে রাজস্ব বোর্ড। তবে প্রাক বাজেট আলোচনায় কর আদায় বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানান এনবিআর চেয়ারম্যান। যথেষ্ট মনিটরিং করছি, আমাদের কর্মকাণ্ডের ফলে আমরা এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি। কর আদায় বাড়াতে আয়কর ব্যবস্থায় অটোমেশন, মূসক কাঠামো ও শুল্ক প্রশাসনে সংস্কার এবং ই পেমেন্টে কর আদায়ের ব্যবস্থা নিয়েছে এনবিআর। অনলাইনে কর পরিশোধ পদ্ধতি এক নতুন যুগের সূচনা করলো, ফলে আমাদের রাজস্ব আয় আরো বৃদ্ধি পাবে। তবে রাজস্ব বাড়াতে কর প্রশাসনকে আরো দক্ষ করার উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি উপজেলা পর্যায়ে স্পট অ্যাসেসমেন্ট করার কথা বলেন তারা। প্রশাসনিক দক্ষতা আরো বাড়ানো, এবং আমরা তো এখন জেলা পর্যায়ের নিচে খুব একটা যাচ্ছি না। একটা উপজেলা লেভেলে কিন্তু অনেক লোকের অনেক ইনকাম করতেছে, কিন্তু আমার মনে হয় সেখানে খুব কম সংখ্যক লোকই ট্যাক্স দিচ্ছে। সুতরাং সবচেয়ে ভালো উপায় হবে ধরে ধরে আইডেন্টিফাই করে রিয়েলি কোন জায়গায় কোন লোকটির আয় কত আছে এটা খুঁজে বের করা। বাংলাদেশের টিনধারী সংখ্যা ২০ লাখেরও উপরে, কিন্তু কর দেয় মাত্র ৭ লাখের মতো। এমন অবস্থায় টিনধারীদের উপরে ন্যূনতম কর ধার্য করা যায় কিনা তা নিয়ে ভাবার কথাও বলেন তারা। অনেকের টিন আছে কিন্তু তারা রেগুলারলি ট্যাক্স দিচ্ছে না। আমার জানা মতে ৭ থেকে ৮ লাখ লোক তারা ট্যাক্স দিচ্ছে। এদিকে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং ব্যাপক মূল্যস্ফীতির কারণে করমুক্ত আয়ের সীমা ১,৮০,০০০ থেকে বাড়ানোর পক্ষে মত দিয়েছেন অনেকে। 10% ইনফ্লেশন হলে প্রায় ২ লাখের কাছাকাছি চলে যায়। তো কাজেই সেই দিক থেকে বিবেচনা এটা একটা বাড়ানোর চিন্তা করা যেতে পারে। জীবনযাত্রার কস্ট যেটা, এটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ২ লাখ বা ২.৫ লাখ বা ২.৫ লাখ করলেও আমি মনে করি সেটাতে কোনো ক্ষতি হবে না। ধারণা করা হচ্ছে আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ১,১২,৩৫০ কোটি টাকা।
এবং 2011 থেকে রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন। বেশিরভাগই বড় লোকেরা শুধু সুবিধা ভোগ করে, যেমন তাদের বাড়ি গাড়ি এগুলো ভ্যাট প্রত্যাহার করে, গাড়ির রিকন্ডিশন এগুলো কমাই দেয়। আমাদের গরিবের জন্য কিছুই হয় না। আমাদের গরিবের জন্য ওই আমাদের ন্যায্য মূল্য হয়ে যায়, এগুলো থেকে ভ্যাট প্রত্যাহার করে না। চিনি, আটা, তেল এগুলো বাইরে থেকে আমরা যদি ভ্যাট করি কর কমাই দিতে আমরা ন্যায্য মূল্য কম দামে খেতে পারি। বাজেট যদি এটা সীমাবদ্ধের মধ্যে থাকে তাহলে মনে করেন আমরাও সস্তায় আনবো, সস্তায় বিক্রি করবো, জন্য কোনো বৈষম্য নাই, সবার জন্য মনে করেন সমান। যে একটা বড় লোক যা খাইতে পারতে গরিব জন ঠিক তাই খাইতে পারবে। বাজেটে গ্যাসের দাম, তেলের দাম কমাইতে হইব। চালের ডাল, তেল, লবণ এগুলি কম হলে তো আমরা সুন্দরভাবে চলতে পারবো, সংসার আমাদের সুন্দরভাবে চলবে। এবারে ম্যাগজিম গ্রুপ বিশেষ প্রতিবেদন। মাছ ধরা নিষিদ্ধ, তাই দল বেঁধে নদীতে যাওয়ার তাড়া নেই জেলেদের। দীর্ঘ 40 বছর পর কালাবাদরের সেই জৌলুস এখন আর নেই। জাল ভর্তি মাছ আর নদীর উত্তাল আচরণ এখন শুধুই স্মৃতি এই প্রবীণ জেলের চোখে। কালাবাদর পাইতে তো খুব বেতাল গেছে, এই যে বাড়ি ঘর যাই যা কিছু দেন সব নদী, এইটা সোলানা নদী, নদী সোলানা সরপরে গেছে, নদী নেই, মাছ ধরবে কই। বরিশালের লাহারহাট থেকে নদীপথে ভোলার দিকে যেতে কালাবাদরের বুকে জেগে ওঠা অসংখ্য চর দেখে বোঝার কোনো উপায় নেই একসময় এই নদীর স্রোত কতটা ভয়াবহ ছিল। প্রায় প্রতি বছরই নদীর বুকে জেগে উঠছে এ ধরনের অসংখ্য নতুন নতুন চর। এতে করে একদিকে যেমন নদীর বাঁক পরিবর্তন হচ্ছে, আর অন্যদিকে স্বাভাবিক চলাচল করতে না পেরে এখানে কমে যাচ্ছে মৎস্য সম্পদ। আর এতে করে এই নদীর সাথে আত্মার সম্পর্ক গড়ে তোলা জেলেদের এখন জীবন সংগ্রামে টিকে থাকাই অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে। একদিকে নদীতে মাছ নেই, অন্যদিকে 3 মাস মাছ ধরা নিষেধ। এ সময় প্রত্যেক জেলে মাসে 30 কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বরাদ্দ এসেছে অর্ধেকেরও কম। আর এর মধ্যে এলাকার চেয়ারম্যান মেম্বাররাও ভাগ বসান এমন অভিযোগ জেলেদের। জেলেরা জানালেন বরিশালের চন্দ্রমোহনে 1400 জেলের মধ্যে চাল পেয়েছে 600 জেলে, বুখাইনগরে 1200 জেলের মধ্যে চাল পেয়েছে 400 জেলে, আর লাহারহাটে 404 জন জেলের মধ্যে চাল পেয়েছে মাত্র 145 জন। বিষয়টি নিয়ে অভিযোগ দেওয়ারও কোনো ঠিকানা জানেন না এসব অসহায় জেলেরা। চাল পাই না বাবা, আমি চাল পাবো কেমনে? ওই আতিরিক্ত মাইয়া ছিলেন, তার ওই বাইরে কইছিলাম আমার আতুন মাইয়ের একটা নাম দেন, ভাই গেলে আমি দিতেন না নাম। বাচ্চারা বাধ্য করে কান্দে, ওর দরিয়া খাইতে, ওর দরিয়া খাইতে, ওর দরিয়া চাইয়ে চিনিয়ে খাইতে হয়, চাইয়ে চিনিয়ে সবকিছু করতে। আমি পারবো না তুমি চুরি করতে, ওই আমার আগামী 1 জুন থেকে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে গেলেও ইলিশের মৌসুম সামনে রেখে এখন জেলেরা ভুগছেন জলদস্যু আতঙ্কে। নয়ন মুরাদ, দিগন্ত টেলিভিশন, বরিশাল। দর্শক, ভার্চুয়াল স্টুডিও থেকে এ পর্যন্তই। সংবাদের বাকি অংশ দেখবেন নিউজ স্টুডিও থেকে, সেখানে রয়েছেন রিয়াদ হাসান। তবে তার আগে নিচ্ছি দর্পণ প্রপার্টিজ লিমিটেড বিরতি। ফিরে এসে থাকবে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে না পারলে আওয়ামী লীগের সব অর্জনে ব্যর্থ হবে মন্তব্য আকবর আলী খানের। এবং মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুর আরেক পরিচালক খন্দকার মুকিদ আল মাহমুদ গ্রেপ্তার।